হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করছি। আজকে যে দেশটাতে স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলবো, সেখানে আমি নিজে পড়াশোনা করে এসেছি। দেশটার নাম হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরিতে যেহেতু আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এখানে আসা অলমোস্ট 1.5 বছর ক্রস করে ফেলেছে, তো অনেক ইনফরমেশনই দেখা যাচ্ছে আমি শেয়ার করলে কিছু ভুলভ্রান্তি হতে পারে। তো আজকে আমি দুইজন গেস্টকে ইনভাইট করেছি আমার সাথে একটু হাঙ্গেরিতে স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলার জন্য। মেহেদী ভাইয়া এবং হাসিফ ভাইয়া, ওনারা বর্তমানে হাঙ্গেরিতেই অবস্থান করছে এবং দুজনেই ওখানে স্কলারশিপ হোল্ডার। মেহেদী ভাইয়া ওখানে বর্তমানে কর্মরত আছেন, পড়াশোনা শেষ করে উনি এখন ওয়ার্ক ভিসাতে আছেন। তো উনাদের সাথে আমি হাঙ্গেরিতে স্টাডি অপরচুনিটি এবং ওভারঅল হাঙ্গেরির লাইফ নিয়ে টুকটাক আলোচনা করার চেষ্টা করব। আপনারা বিভিন্ন সময় যে ধরনের প্রশ্ন আমাকে করে থাকেন, তো সেই প্রশ্নগুলাই আপনাদের হয়ে আমি ওনাদের কাছ থেকে জেনে নিব। তো যারা হাঙ্গেরিতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন, তারা আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকেন। আশা করি আপনাদের ছোটখাটো প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। আর আমরা কম বেশি সবাই জানি যে বর্তমানে ইউরোপের যে দেশগুলোর আছে তার মধ্যে সব থেকে ইজি ভিসা দেয়া হচ্ছে যে দেশটাতে, সেটা হচ্ছে হাঙ্গেরি। স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে সব ধরনের ভিসাই হাঙ্গেরিতে এখন পাওয়া অনেক ইজি। এটা প্রসেসও হচ্ছে আমাদের ঢাকাস্থ যে কনসুলেট আছে, হাঙ্গেরিয়ান কনসুলেট, সেখান থেকে। তো হাঙ্গেরিতে স্টাডি অপরচুনিটির জন্য একটা বেস্ট অপশন হতে পারে। যদিও স্কলারশিপ যেটা আছে, সরকারি স্কলারশিপ হাঙ্গেরিতে, এটা অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে, কিন্তু সেলফ ফাইন্যান্সড এর অ্যাপ্লিকেশন কিন্তু এখনো চলমান আছে। তো আপনারা যারা হাঙ্গেরিতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন, তারা ভিডিও শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনাদের ছোটখাটো সব ধরনের প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। তো আর কথা বাড়াবো না, আমি আমাদের দুজন ইনভাইটেড গেস্টকে অ্যাড করে নিচ্ছি, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনাতে অংশ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আজকের এই ডিসকাশনে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের পরিচয় এবং হাঙ্গেরিতে বর্তমানে কি করছেন, কি ভিসাতে বা কিভাবে এসেছিলেন, হাঙ্গেরিতে কত সালে এসেছিলেন, সেই ডিটেলসটা একটু সবার সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, সো আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিতে আমি 2021 সালের সেপ্টেম্বরে এসেছিলাম এবং পরবর্তীতে এফও স্কলারশিপে আমি পরবর্তীতে সুইচ করেছিলাম। এখন বর্তমানে আমি জব করছি। ধন্যবাদ সাজিদা আপু আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি হাসিবুল হাসান, আমার ব্যাচেলর ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস থেকে, এন্ড এর আগে আমার এসএসসি এন্ড এইচএসসি ছিল সিলেট গাইড কলেজ থেকে। এখন আমি হাঙ্গেরিতে পড়াশোনা করতেছি। আমার মাস্টার্স হলো সার্কুলার ইকোনমি ম্যানেজমেন্ট এন্ড ইউনিভার্সিটি অফ প্যানোনিয়া। দ্যাটস অল অ্যাবাউট মি। ওকে, তো ডিটেলস আমরা পরবর্তীতে আস্তে আস্তে জেনে নিব আপনাদের থেকে। তো আজকের যে ডিসকাশনের ব্যাপারটা, সেটা হচ্ছে আমাকে চ্যানেলে অনেকেই দেখা যায় যে নক দিয়ে জিজ্ঞাসা করে যে হাঙ্গেরির স্টাডি অপরচুনিটিসটা কেমন। আমরা কম বেশি জানি যে বাংলাদেশ থেকে এখন বর্তমানে হাঙ্গেরিতে স্কলারশিপ প্লাস সেলফ ফাইন্যান্সে অনেক স্টুডেন্টই আসছে প্রতি বছরে। তো যারা আর কি হাঙ্গেরির এই ফ্যাসিলিটিস বা কি ধরনের ড্রব্যাকস আছে এখানে আসার ক্ষেত্রে, ওখানে লাইফ কিরকম, এই ইনফরমেশন গুলা নিয়ে কম বেশি সবাই একটু ধোঁয়াশার মধ্যে থাকে। তো আজকে আমাদের এই ডিসকাশনের টপিকটাকে আমি বিভিন্ন কোয়েশ্চেন সবার কাছে যেগুলো পাই আমার বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ভিডিওতে, সেগুলো একটা সর্ট আউট করেছি কিছু কোয়েশ্চেনের মাধ্যমে। সেটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি এই প্রশ্নগুলো আপনাদেরকে আমার দর্শকদের হয়ে করব। আপনারা যতটুকু শেয়ার করতে পারেন আপনাদের এক্সপেরিয়েন্স থেকে আমার সাথে শেয়ার করলে খুশি হব। তো প্রথম যে প্রশ্নটা আপনাদের দুইজনের জন্য, ওয়ান বাই ওয়ান বললে ভালো হয়, যে হাঙ্গেরিকে কেন আপনারা চুজ করেছেন? যদি আমি নিজেও হাঙ্গেরিতে এসেছিলাম, তো আমার অপিনিয়ন আমি আজকে শেয়ার করতে চাচ্ছি না, আপনাদের থেকেই শুনবো। মেহেদী ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। এটি একটি খুবই মানে জনপ্রিয় কোয়েশ্চেন, সবাই জিজ্ঞেস করে এবং ইভেন ভিসার সময় জিজ্ঞেস করা হয় যে হাঙ্গেরিকে কেন চুজ করা হলো। তো আমি আমার ভিত্তিতে বলবো, হাঙ্গেরি এমন একটা দেশ ইউরোপের খুব সহজেই আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি কান্ট্রি, এবং বাংলাদেশ থেকে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে চায় বা হচ্ছে যাদের বাজেট তুলনামূলকভাবে কম থাকে তাদের জন্য অত্যন্ত ফ্রেন্ডলি একটা কান্ট্রি হিসেবে পরিচিত। তো আমার ক্ষেত্রে আমি বিবেচনা করেছিলাম যে লাইফস্টাইল কস্ট এবং আর্নিং ভার্সেস যে কস্টটা থাকে সেটা
তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় কম, এবং যার কারণেই দেখা গেছে যে আমি হিসাব করে দেখলাম যে এটা আমার জন্য ভালো অপশন হবে। তো সকল দিক বিবেচনা করে এবং স্টাডি ফিল্ড, তাছাড়া ইউনিভার্সিটির কোয়ালিটি অফ এডুকেশন, রিসার্চ ব্যাকগ্রাউন্ড সবকিছু দিক বিবেচনা করে আমি হাঙ্গেরিকে চুজ করেছিলাম তখন। ওকে, তো হাসিব ভাইয়ের ক্ষেত্রে কি এর বাইরে কিছু আছে আপনি শেয়ার করতে পারেন? আমি অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আমার অফার লেটার ছিল ইতালির জন্য, বাট ইতালির ভিসা খুবই রেয়ার, পাওয়া যায় না বলতে গেলে। সো আনফরচুনেটলি আমি ভিসাটা পাইনি। এরপর আমি দেখলাম যে অ্যাকচুয়ালি কোনটা ভিসার ইস্যু বেশি, কোন কান্ট্রি ভিসার ইস্যু বেশি, অ্যান্ড কোন কান্ট্রি অ্যাকচুয়ালি টিউশন ফি এত হাই না। আমার লাস্ট ইয়ারে অনেকগুলো অফার লেটার ছিল, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, দেন সুইডেন, বাট স্কলারশিপ পাওয়াটা একটু টাফ ছিল। এন্ড আমি দেখলাম হাঙ্গেরিকান স্টিপেন্ডিয়ামটা ইজি অন্যগুলোর থেকে, সো ওয়াই নট গো ফর ইট। সো এখান থেকে একটা অফার পাওয়া হয়, এন্ড এখানে দেখা যাচ্ছে বুদাপেস্ট খুবই ওয়ার্ম সিটি এন্ড খুবই ভাইব্রেন্ট। সো এটার জন্য অ্যাকচুয়ালি আমার হাঙ্গেরিতে আসা। এন্ড আরেকটা জিনিস সেটা হলো যে অন্য কান্ট্রি থেকে হাঙ্গেরি ভিসার ইস্যু খুবই ভালো বর্তমানে। সো ইটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ফর মি। আরেকটা জিনিস যেটা আমাদের হাঙ্গেরির ভিসাটা তো আমরা ঢাকা থেকে এখন কমপ্লিট করতে পারছি। আমরা যে বছর এসেছিলাম 21 সালে, সেই সময় কিন্তু এমবাসির কাজটা ঢাকাতে হতো না, ওটা ইন্ডিয়াতে ছিল। লাকিলি সে সময় কোভিড এর কারণে আমরা ফ্যাসিলিটিসটা পেয়েছিলাম ঢাকা থেকে করার, কিন্তু এখন তো অফিশিয়ালি ঢাকাতেই প্রসেস করছে। তো যাই হোক, আপনারা দুইজন একটা কমন পয়েন্ট আমি যেটা মেহেদী ভাই একটু আগে বলছিলেন যে কস্টের ব্যাপারটা বলতেছিলেন যে কস্ট ইফেক্টিভ, তো সেই হিসেবে ভাইয়াকে একটু জিজ্ঞাসা করব যে কস্টের ক্ষেত্রে লিভিং কস্ট কেমন হয়, এবং টিউশন ফিস যারা বিশেষ করে সেলফ ফাইন্যান্সে আসে তাদের ক্ষেত্রে কিরকম কি কস্ট হতে পারে? সো সঞ্জিত, আপনার প্রশ্ন অনুসারে যে টিউশন ফি বিষয়টা ছিল, টিউশন ফিটা আসলে নির্ভর করে ইউনিভার্সিটির উপর। বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন টিউশন ফিস অফার করে। সো বুদাপেস্টে টিউশন ফি তুলনামূলকভাবে হাই। তো সাধারণত ব্যাচেলরে এটা 3,000 থেকে 6,000 পর্যন্ত আছে, মানে নির্ভর করে পার ইয়ার। সো আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে এর মধ্যে টিউশন ফিজ এর উপর স্কলারশিপ 20%, 25% আপনার ইন্টারভিউর উপর ডিসকাউন্ট দিয়ে থাকে। আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন টিউশন ফিজ মানে এটা ভ্যারি করে। আর আপনি যদি লাইফস্টাইলের কথাটা বিবেচনা করেন, লাইফস্টাইলটা নির্ভর করে নিজের পার্সোনাল উপর, আপনি কতটা খরচ করছেন, কিভাবে থাকছেন, সিঙ্গেল রুমে থাকছেন না শেয়ার রুমে থাকছেন বা শেয়ার অ্যাপার্টমেন্টে থাকছেন কিনা। তো অন এন এভারেজ যারা স্টুডেন্ট আছি আমরা সাধারণত শেয়ার রুম গুলোতে প্রিফারেন্স থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশি টাকা 25,000 টাকার মতো লাগে, এবং জীবনযাত্রার মান হচ্ছে 20,000-এর মধ্যে, 20,000 না এটা মনে হয় বেশি হয়ে গেল, 15,000-এর মধ্যে হয়ে যায়। সো আমি বলবো অন এন এভারেজ 40-45-এর মধ্যে কভার করবে আপনার লিভিং কস্ট প্লাস হচ্ছে আপনার খাবার যে অন্যান্য খরচগুলো থাকে, খরচ মিলিয়ে সম্পূর্ণ এর মধ্যে হয়ে যায়। সো যারা পার্ট টাইম ম্যানেজ করে ফেলে এটা কোনো ব্যাপারই হয় না, তার জন্য খুব ইজি হয়ে যায় তার জন্য। ভাইয়া কি কিছু অ্যাড করতে চাচ্ছেন? না, মেহেদী ভাই যা বলছে একদম এক্সাক্ট। এন্ড এটার সাথে যেটা হয় যে যারা পার্ট টাইম জব করে তারা অ্যাকচুয়ালি লিভিং কস্ট কভার করার পর সেভিংসটাও করতে পারবে, বাট নট দ্যাট মাচ, বাট হালকা সেভিংস। তো ভাইয়া বলেছেন যে আপনি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামে অ্যাপ্রোচ করেছিলেন। আমি নিজে স্টাইপেন্ডিয়ামের অ্যাওয়ার্ডি, মেহেদী ভাই অ্যাওয়ার্ডি আমি জানি। তো হাসিব ভাই আপনাকে বলবো, আপনি যেহেতু রিসেন্ট অ্যাপ্লিকেশনটা করেছেন, এই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ফ্যাসিলিটিস বা যেটা দেয়া হয় স্টাইপেন্ড, সেই হিসেবে আপনার কতটুকু কাভার করছে, এবং অ্যাপ্লিকেশন যে প্রসেসটা সেটা কতটা জটিল আপনার কাছে মনে হয়েছে? ওকে, অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা অন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের থেকে আরো বেশি ইজি। জাস্ট ওদের একটা ওয়েবসাইট আছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য, সেটাতে আমরা অ্যাপ্লিকেশন করব। ওটার ভেতরে অফার লেটার, দেন যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবে তাদের জন্য এসএসসি এইচএসসি এর মার্কশিটস, এন্ড যারা মাস্টার্সে করবে তাদের জন্য ব্যাচেলরের মার্কশিট লাগবে। এন্ড এরপর দুটো রিকমেন্ডেশন লেটার লাগবে যেটা মাস্ট। এন্ড এই রিকমেন্ডেশন লেটারটা বেটার হবে যদি যে প্রফেসর রিকমেন্ড করতেছে তার থ্রুতে আসে। এন্ড এরপর মেডিকেল সার্টিফিকেট লাগে, যেটা
পরে অ্যাপ্লাই করলে হয়, পরে যদি সাবমিট করি ইটস ওকে। এন্ড প্রবাবলি এই জিনিসগুলোই লাগে, এর থেকে এক্সট্রা কিছু লাগে না। এটা হলো জাস্ট ওদের পোর্টালে অ্যাপ্লিকেশন করা। এরপর যেটা করতে হবে সেটা হলো বাংলাদেশের যে মিনিস্ট্রি আছে সেইখানে এই ডকুমেন্টস গুলো যেগুলো অ্যাপ্লিকেশন করলাম ওরা এই একটা পিডিএফ দিবে, সেটা নিব। আর বাংলাদেশের একটা পোর্টাল আছে সেইখানে জাস্ট দেখানো লাগবে যে আমি ইউনিভার্সিটি এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করছি, এন্ড সেটার একটা ডকুমেন্ট এন্ড নাম্বার থাকবে, সেটা আমাদের বাংলাদেশের পোর্টালে আপলোড দেওয়া লাগবে। এখানে বলা লাগবে যে আমি এই সাবজেক্টের অ্যাপ্লিকেশন করতেছি। দেন বাংলাদেশের পোর্টাল থেকে আরেকটা পিডিএফ দিবে। তো টোটাল আমরা দুইটা পিডিএফ পাবো, একটা হলো স্কলারশিপ অ্যাপ্লিকেশনের পিডিএফ, আর একটা হলো বাংলাদেশের মিনিস্ট্রি পোর্টাল থেকে যেটা পাবো। তো এই দুইটা পিডিএফ এন্ড পুলিশ ক্লিয়ারেন্স, এই তিনটা জিনিস আমরা বাংলাদেশের সচিবালয়ে আমাদের 2 নম্বর গেটে জমা দেওয়া লাগে। দ্যাটস অল, এন্ড ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ। ওকে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে নর্মালি লাস্ট ডেট থাকে হলো জানুয়ারি 15 তারিখ। এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন এন্ড পেপার সাবমিশন থাকে 16 তারিখ, জানুয়ারি 16 তারিখ। সো পুলিশ ক্লিয়ারেন্স নর্মালি আমরা 15 থেকে 20 দিন লেগে যায় হাতে পেতে। সো ডেডলাইনের অ্যাটলিস্ট 1 মাস আগে থেকেই সবকিছু শুরু করা উচিত। এর কাছে সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে স্টাইপেন্ডিয়ামে যে বর্তমানে স্টাইপেন্ডটা দেওয়া হয় এবং বর্তমানে যে কস্টটা হয় হাঙ্গেরিতে বসবাসের ক্ষেত্রে, তো আপনার লিভিং কস্ট এবং ওভারঅল খরচের কতটুকু কভার করছে? আচ্ছা, সো স্টাইপেন্ডিয়ামে যেটা দিচ্ছে, ফার্স্টে আমার টিউশন ফি ফুল ওয়েভার, সো আমার কোনো টিউশন ফি দেওয়া লাগছে না। এরপর যেটা হবে, আমার ওরা অ্যাকোমোডেশনটাও ফ্রি দিচ্ছে। বাট আমি যদি ওদের ইউনিভার্সিটি ডর্মে না থাকি তাহলে ওরা আমাকে সেটার একটা অ্যামাউন্ট আমার হাতে দিবে, সেটা হয়তো বা 110 ইউরো সামথিং লাইক দ্যাট। সো সেটা আমার হাতে পাবো, সেটা অ্যাকোমোডেশনের জন্য। এন্ড ওরা 110 ইউরো এক্সট্রা দিবে, সেটা হলো আমার ফুড কস্ট কভার করবে। আর আই থিঙ্ক যে খরচ, সেটাতে আমাদের ফুড কস্টটাতে একটু বেশি হয়ে যাবে। সো আমাদের হালকা জব করা লাগবে, জাস্ট পার্ট টাইম জব করলে এই জিনিসটা কভার করা যায়। আর এরপর সেভিংস তো হবেই। সো টিউশন ফি ওয়েভার, অ্যাকোমোডেশন এগুলো ফুললি ফ্রি স্কলারশিপে। অ্যান্ড লিভিং কস্টের জন্য আই থিঙ্ক 50% কভার হয়ে যায় ওই টাকাতে, অ্যান্ড রেস্ট ইউ হ্যাভ টু আর্ন। ভাইয়া আরেকটা যে স্কলারশিপ পেয়েছিলেন, এফএও যে স্কলারশিপটা আপনি বলছিলেন, তো আপনার কাছে এই স্কলারশিপের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এফএও স্কলারশিপটা মূলত মিনিস্ট্রি অফ এগ্রিকালচার হাঙ্গেরির মাধ্যমে দেওয়া হয়, সুতরাং এটার বেশিরভাগ স্পেসিফিক শুধুমাত্র এগ্রিকালচার এবং ফুড সায়েন্স রিলেটেড স্টুডেন্টরা সাধারণত অ্যাপ্লাই করে থাকে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আপনার ফিল্ড সুইচ করতে পারেন স্কলারশিপে। অর্থাৎ কেউ যদি সোশ্যাল সায়েন্স অথবা ফিজিক্স থেকে অ্যাপ্লাই করে, তারও অনেক সময় সুযোগ আছে এই স্কলারশিপটি পাওয়া। তো আমি যখন দেখলাম সার্কুলারটা দেওয়া হয় সাধারণত দিল্লির যে হাঙ্গেরিয়ান কনসুলেটের মাধ্যমে এমবিসি আছে, তখন ওইখানে আমি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য যাচ্ছিলাম তখন ভাগ্যবশত এটা পেয়ে গেছিলাম। নমিনেটেড কান্ট্রি বাংলাদেশও ছিল, যে বাংলাদেশের ক্যান্ডিডেটরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি খুব সহজে অ্যাপ্লাই করে ফেললাম, কারণ আমি অলরেডি স্টাইপেন্ডিয়ামের জন্য যে সকল কাগজপত্রগুলো রেডি করেছিলাম সেই ডকুমেন্টস গুলো জাস্ট অনলাইনে সাবমিট করতে হবে, দ্যাটস অল। এবং জুন মাসের শেষে অথবা জুলাইতে এটা রেজাল্ট দেওয়া হয়, কোনো ইন্টারভিউ প্রয়োজন নেই, জাস্ট আইএলস এবং অন্যান্য রেজাল্টের ভিত্তিতেই এটার বাংলাদেশ থেকে ক্যান্ডিডেট নির্বাচন করা হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ডর্ম ফি স্টাইপেন্ডিয়ামের দ্বিগুণ এবং মান্থলি ফিটাও স্টাইপেন্ডিয়ামের দ্বিগুণই দেওয়া হয়। এই জন্য আমি স্টাইপেন্ডিয়াম থেকে এফএও তে সুইচ করেছিলাম। ওকে, সো এটার অ্যাপ্লিকেশন কি এখনো চলমান আছে নাকি সামনে? না, এটা এখন স্টার্ট হয় নাই, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 29 তারিখ পর্যন্ত চলবে। ওকে, সো ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। যারা আর কি আনলাকিলি দেখা যাচ্ছে যে স্টাইপেন্ডিয়ামটা মিস করে ফেলেছে, অনেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনেকে করতে পারে নাই, আমাকে ইনফর্ম করেছিল, তো তারা কিন্তু এই স্কলারশিপটাতে ট্রাই করতে পারেন। তো ভাইয়ারা অনেক কথাই বললেন, তো আমি যতদূর জানি যে মেহেদী ভাইয়া স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন ফাইল নিয়ে কাজ করছেন, তো আপনি কি বলতে পারবেন যে
এই যে সেলফ ফাইন্যান্সড যারা আসতে চাচ্ছে তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটার সাথে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের কতটুকু পার্থক্য আছে? ধন্যবাদ। সাধারণত তেমন একটা পার্থক্য নেই, শুধুমাত্র বেসিক কিছু ডকুমেন্টস বাদে। প্রত্যেকটা ডকুমেন্টস আপনাকে ভিসা যখন ডকুমেন্টস গুলো সাবমিশন করবেন এবং স্টাইপেন্ড যে সকল ডকুমেন্টস সবগুলোই সিমিলার, শুধুমাত্র একটা ডকুমেন্ট, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এবং এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট, আর বাকি সবগুলোই আপনার কাছে আছে। কারণ সেলফ ফান্ডের আইএলস একটা রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু যদিও হাঙ্গেরি একটা ভালো অপশন যে উইদাউট আইএলস এও ভিসা হচ্ছে, কিন্তু স্টাইপেন্ডের ক্ষেত্রে সেটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস এবং মেডিকেল সার্টিফিকেট একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস, এক্সট্রা কারিকুলাম একটা প্লাস পয়েন্ট। সো এই ছাড়া বাদে আমি আর কোনো কিছু দেখছি না। আর হচ্ছে যারা সেলফ ফান্ডে আসতে চায় হাঙ্গেরিতে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট থাকে হচ্ছে ব্যাচেলরে, মাস্টার্সে থাকে তার অর্ধেক, সুতরাং ব্যাচেলরের ক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়েই না। সো আমি বলবো যারা যারা ব্যাচেলরে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, খুব সহজ, মাত্র 5টি ডকুমেন্টস এর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যে সকল ডকুমেন্টস আমাদের হাসিবা বলেছেন তার সাথে ব্যাচেলরটা গুলো অনেক বেশি সহজ। পাসপোর্ট, এসএসসি এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট, সাথে এক কপি ছবি এবং সিভি, জাস্ট এই কয়টা ডকুমেন্টস এর মাধ্যমে আপনি আপনার অ্যাডমিশন সিকিউর করতে পারেন ইভেন উইদাউট আইএলটিএস। আরেকটা বিষয় আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে হাঙ্গেরিতে 2টা সেশন থাকে, একটা ফল এবং স্প্রিং ইনটেক। ফলটা হচ্ছে সেপ্টেম্বর আর স্প্রিংটা হচ্ছে ফেব্রুয়ারি। প্রতি বছর সেলফ ফান্ডে দুই টাইমে আসতে পারে এবং খুব সহজেই ইংরেজিতে ভিসা দিচ্ছে। ইন্টারভিউতে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির উপরে নির্ভর করছে 90% ভিসা। সো আমি বলবো যারা যারা ইন্টারেস্টেড তাদের ইংলিশ স্কিল যদি ভালো হয়, ভিসা কোনোভাবে মিস হওয়ার সুযোগ নেই। আপনাদের দুইজনের কাছে আমার আরেকটা নেক্সট যে প্রশ্নটা, সেটা হচ্ছে আপনাদের স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি সাজেশন আছে কিনা? হাঙ্গেরিতে দুই ধরনের ইউনিভার্সিটি আছে। সেটা হলো যে একটা ইউনিভার্সিটি রেঞ্জ হলো টিউশন ফি রেঞ্জ 3000 to 6000 হতে পারে পার ইয়ার, এন্ড এর থেকে নিচের রেঞ্জে আরেকটা আছে, সেটা হলো 1500 to 3000। সো এটা এমন না যে এই ইউনিভার্সিটি টিউশন ফি কম, ইউনিভার্সিটি ভালো না, জিনিসটা এমন না। যেমন আমি ইউনিভার্সিটিতে পড়তেছি, এটা হলো ইউনিভার্সিটি অফ প্যানোনিয়া। এইখানে অ্যাকচুয়ালি আমার যারা টিউশন ফি দিচ্ছে ওদের পার সেমিস্টার টিউশন ফি হলো 1700 ইউরো। এখন এই ইউনিভার্সিটির যে রেঞ্জ, এই ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং হলো 1000 এর ভেতর, মানে 1000 না, 1000 to 1100 এরকম, এর মাঝে। তো বুদাপেস্টের ভেতরে যে ইউনিভার্সিটি গুলো আছে, যেমন এলটে অর BME or some other universities, so ওদের রেঞ্জও এরকমই, ওদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং প্রবাবলি 700 to 1000, so not that much different. So এইখানে যেটা হবে যে যারা মিডল ইনকামের ফ্যামিলি থেকে আসতেছে, সো তাদের জন্য হবে, তারা যদি নিজের ফাইন্যান্সটা নিজেই করতে চায়, সো বেটার হবে লো টিউশন ফি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। এন্ড তাহলে যেটা হবে, তারা নিজের লিভিং কস্ট তো কভার করতে পারবে, ইভেন পার্ট টাইম করে হয়তো বা তাদের টিউশন ফিটাও কভার করতে পারবে। সো আমার মনে হয় এই ইউনিভার্সিটি গুলো বাদ দিয়ে বুদাপেস্টের ইউনিভার্সিটি গুলো থেকে বেটার প্রিফার করা উচিত বুদাপেস্টের বাইরের ইউনিভার্সিটি গুলো। সেখান থেকে পড়াশোনা করে এন্ড বুদাপেস্টে জব করবো, এন্ড আই থিঙ্ক দে ক্যান আর্ন আমি আসিফ ভাইয়ের সাথে একদমই একমত। কারণ হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে আসি অধিকাংশই মিডল ক্লাস ফ্যামিলিকে, এবং হাঙ্গেরিকে যারা চুজ করি অবশ্যই তারা মিডল ক্লাসই অবশ্যই। সো আমি বলবো যারা ডিগ্রি নিতে চান এবং পড়াশোনাও করতে চান, সেলফ ফান্ডে আছেন, তাদের জন্য আমি বলবো বুদাপেস্টের থেকে ভালো অপশন হচ্ছে বুদাপেস্টের আশেপাশের যে সিটি গুলো আছে। কারণ হচ্ছে ওখানে টিউশন ফি তুলনামূলক অনেক কম, প্রায় অর্ধেক, এবং আপনি পার্ট টাইম জব বুদাপেস্টে এসেও করতে পারছেন বা অন্যান্য সিটিতেও করতে পারছেন। সো আমি বলবো অবশ্যই আপনারা যখন ভার্সিটি চুজ করবেন তখন এক্ষেত্রে বুদাপেস্ট কেন্দ্রিক হবেন না। যেমন আমি একটা বলবো যে এখন বাংলাদেশে এমন হয়ে গেছে যারা সেলফ ফান্ডে আসতে যাচ্ছেন, আমি কয়েকটা ইউনিভার্সিটির নামই বলতে চাচ্ছি, যেমন হচ্ছে বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আপনারা ফেসবুক ঘাটলেই দেখবেন একটা ইউনিভার্সিটি বুদাপেস্ট মেট্রোপলিটন অথবা WBS। কেন? কারণ হচ্ছে বাঙালিদের মাঝে মানে এটা প্রচার হয়ে গেছে এই দুটো ইউনিভার্সিটি মানে হচ্ছে ভিসা 100%। তো এরকম না বিষয়টা, আপনার যদি স্কিল ভালো থাকে, ইংলিশ স্কিল, আপনার ডকুমেন্টস 100% সঠিক থাকে, সো আপনার ভিসা 100% হবে এমনিতে। এক্ষেত্রে আমি মনে করি না ইউনিভার্সিটির কোনো প্রভাব আছে। ওকে,
ওকে, সো আপনারা দুইজনেই যেহেতু একটু পার্ট টাইমের ব্যাপারটা বলতেছিলেন যে বাইরের সিটি থেকেও বুদাপেস্টে এসে জব করা যাবে, তো আমার যতটুকু আইডিয়া আছে শুধু বুদাপেস্ট মানে হাঙ্গেরি না, মোটামুটি ইউরোপের সব দেশেই সেম সিচুয়েশনটা কাজ করে যে আপনারা রাজধানীর বাইরের শহরগুলোতে থাকলে দেখা যায় যে জব স্কেয়ারসিটির একটা ব্যাপার থাকে। তো আই গেস হাঙ্গেরিতেও সেম ইস্যু যে আপনি বুদাপেস্টের বাইরে থাকলে সেখানে জবের একটু সংকট চলে। তো সেই কারণেই হয়তোবা আপনারা ইন্ডিকেট করছেন যে বাইরে থেকে এসে বুদাপেস্টে জব করতে পারবে। তো যদি সেটাই হয়ে থাকে তো আপনারা একটু পার্ট টাইমের ব্যাপারটা নিয়েও একটু ক্লিয়ারলি ধারণা দিলে ভালো হয় যে কোন ধরনের জব স্টুডেন্টরা নর্মালি করে আমাদের বাংলাদেশিরা, এবং সেটাতে তারা কেমন স্যালারি পায়, মান্থলি ইনকামই বা অ্যাপ্রক্সিমেটলি কেমন হতে পারে, আর সেটা দিয়ে টিউশন ফি ফুললি কাভার করতে পারবে, লিভিং কস্ট, টিউশন ফিস, নাকি পার্শিয়ালি কিছুটা হেল্প হবে। ধন্যবাদ। তো আমি বলবো পার্ট টাইমের ক্ষেত্রে এখন যে সকল সুযোগগুলো আছে, আমরা যখন প্রথমে এসেছিলাম সেই সুযোগগুলো হয়তো এতটা রিভিল হয়নি। তো এখন ম্যাক্সিমাম যারা আমরা পার্ট টাইম করে থাকি, যারা স্টুডেন্ট আছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রেস্টুরেন্ট আমাদের বাঙালিদের পছন্দের একটা সেক্টর হচ্ছে রেস্টুরেন্ট, এছাড়া বিভিন্ন ওয়্যার হাউস, বিভিন্ন সুপার শপ, সুপার মার্কেট এবং বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবেও আমরা কাজ করছি। সো আরেকটা জনপ্রিয় জব হচ্ছে ডেলিভারি। বাঙালিদের আমরা যারা আছি স্টুডেন্ট, তারা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেলিভারিটাকে একটা টপ প্রায়োরিটিতে আছে। কারণ এটা শুধুমাত্র যে করছে তা নয়, আমাদের অনেকেই আছে যারা এটাকে ভিসাতে সুইচ করতে পারছে। সো এই কারণেও ডেলিভারিটা অত্যন্ত টপ প্রায়োরিটিতে আছে। এবং আপনি বলবো যে যারা এর সাথে সম্পৃক্ত আছেন, বাঙালি ভাইরা যারা, তারা প্রত্যেকজনই একটা স্মার্ট অ্যামাউন্ট কামাচ্ছেন এবং দেখা যাচ্ছে ডেলিভারি করে অনেকেই আছেন যারা সেলফ ফান্ডে বুদাপেস্টের ইভেন নামকরা ইউনিভার্সিটিতে টিউশন ফি দিতে পারছেন। সো আমি বলবো যে অনেকেই মধ্যে একটা শঙ্কা কাজ করে যে জব পাবো কিনা বা কি করব। সো আসলে আমাদের মধ্যে থেকে একটা কমিউনিটি গড়ে উঠছে, অ্যাটলিস্ট হেল্পফুল করার মন মানসিকতা। যেমন আমাদের যারা গত সেপ্টেম্বর 2024 আসে তারা অত্যন্ত হেল্পফুল, এবং প্রত্যেকটা স্টুডেন্ট তারা যাদের যে ফেলো স্টুডেন্টস আছে তাদের সবাইকে হেল্প করছে যে বিভিন্ন ধরনের জব পেতে, বিভিন্ন ডকুমেন্টস করতে, এছাড়াও মানে অন্যান্য সকল কিছুতেই সহায়তা করছে। তো আমি বলবো যে বুদাপেস্টে জব করে টিউশন ফি এখন দেওয়া সম্ভব। আমি যেহেতু ডেলিভারি জব করতেছি রিসেন্টলি, সো আমি এটার ডিটেলটা বলি। আমার মনে হয় একটা স্টুডেন্টের জন্য ডেলিভারি জবটা সব থেকে ফ্লেক্সিবল। কারণ দেখা যায় যে একটা সপ্তাহে আমার 3 দিন ক্লাস থাকে, আবার পরের সপ্তাহে আমার 5 দিন ক্লাস। সো আমি যদি একটা রেস্টুরেন্ট বা কোথাও জব নিই, এখান থেকে আমার ডে অফ নেওয়াটা একটু টাফ হয়ে যায়। বাট ডেলিভারি জবটা যেটা হবে যে এখানে মোস্টলি ইউ আর দ্য বস অফ ইউর ওন। সো তুমি জাস্ট যা করবা সেটাই। এখন আমি কালকে যাবো না, সো আমি জাস্ট সেশন নিচ্ছি না, আমি ডেলিভারি জবে যাচ্ছি না, আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছি। সো স্টুডেন্টদের জন্য আমার মনে হয় ডেলিভারি জবটা বেটার, অ্যান্ড ইনকাম ইজ গুড। এখানে দেখা যাচ্ছে যে আমার কিছু ফ্রেন্ড আছে যারা ওরা অ্যাকচুয়ালি বুদাপেস্টের বাইরে ইউনিভার্সিটি, বাট ওরা ওদের টিউশন ফি তো ম্যানেজ করতেছেই, অ্যান্ড ইভেন ওরা কিছু সেভিংসও করতে পারতেছে। যেহেতু আপনারা বললেন যে স্টুডেন্ট লাইফ মেনটেন করে জব করার ব্যাপারটা, তো সেই ব্যাপারটাতে একটু আসি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিভাবে হয় স্টাডি এবং ওয়ার্ক। যেহেতু স্টুডেন্টরা সবাই কম বেশি পার্ট টাইম জব করে, জবের পাশাপাশি স্টাডিটা করা কতটা চাপে থাকে স্টুডেন্টরা, এবং ক্যাম্পাস লাইফে পড়াশোনার চাপটাও বা কেমন থাকে? হ্যাঁ, অবভিয়াসলি সবাই প্রেসারে থাকবে এখানে। যদি যারা নিজের টিউশন ফি ম্যানেজ করতে চাচ্ছে কাজ করে, তাদেরকে অনেক কাজ করা লাগবে, তাদেরকে হার্ডওয়ার্কিং হতে হবে, এটা আমি ডিনাই করবো না। তো তাদের এখানে অ্যাটলিস্ট রেগুলার জব না করলেও উইকে 3 থেকে 4 দিন জব করতেই হবে, আদারওয়াইজ তারা তাদের ইনকামটা আনতে পারবে না। বাট পড়াশোনা যেটা হচ্ছে যে আমি যেমন আমার ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করে আবার চলে আসি, ওর যদি মনে হয় যে না আমার পরের দিন ক্লাস আছে, হয়তো বা আমি ওইখানকার ডর্মে থেকে যাই জাস্ট পার নাইট টাকা সামথিং কিছু ইউরো দিয়ে। এখন পড়াশোনাটা নিজের উপর, বাট ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। যেমন কিছু ইউনিভার্সিটি আছে ওদের পড়াশোনা খুবই হার্ড, ওরা স্টুডেন্টদের এত টাস্ক দিয়ে রাখে, স্টুডেন্টরা নিজেরাই মানে কি করবে বুঝতে পারে না। যেমন আমার একটা ফ্রেন্ড, ও পড়তেছে লজিস্টিক্স ইঞ্জিনিয়ারিং এ। সো ওকে দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে
এমন টাস্ক দিছে যেটাতে পড়াশোনাই মানে ক্লাসে কিছু পড়ায় নাই, বাট টাস্কটা দিয়ে রাখছে। সো ও যেটা করতেছে ওই টাস্কটা নিয়ে সারাদিন পড়ে আছে। সো ও এই সারা সপ্তাহ কোনো কাজ করতে পারে নাই। তো জিনিসটা হচ্ছে এরকম যে ইউনিভার্সিটি যদি একটু ফ্লেক্সিবল হয়, ইউনিভার্সিটি পড়াশোনা যদি একটু এভারেজ হয়, তাহলে যেটা হবে যে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো এবং আমি আমার ওয়ার্ক লাইফটাও কন্টিনিউ করতে পারবো। বাট যদি ইউনিভার্সিটি খুবই হার্ড হয়, যেমন বাংলাদেশের বুয়েটের মতো যদি হয় যে সারাদিনই পড়াশোনা করা লাগবে, তাহলে ওই স্টুডেন্টটা সারাদিনই পড়াশোনা করা লাগবে এন্ড ওর ফান্ড ব্যাকআপ বাংলাদেশ থেকে আনা লাগবে। ও এখানে কাজ করে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে না। আর কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো এভারেজ র্যাঙ্কিং এর এন্ড তাদের পড়াশোনাটাও কন্টিনিউ করা যায় এবং টিচার গুলো ফ্লেক্সিবল। লাইক টিচারদের যদি বলি যে আমি নেক্সট ক্লাসটা জয়েন করতে পারবো না, হয়তো বা আমি অন্য কারোর সাথে অন্য কোনো সেশনে জয়েন করবো, দে allow that. So বাট অবভিয়াসলি প্রেসারে থাকাই লাগবে। যদি টিউশন ফি ম্যানেজ করা লাগে, প্রেসারে অলওয়েজ থাকা লাগবে। হ্যাঁ, সো যখন আমরা ছিলাম তখন দেখা গেল যে অবশ্যই ইউনিভার্সিটি কিছু অ্যাসাইনমেন্ট এবং টাস্ক দিবে। তার সাথে সাথে আমি যেমন আমার সবচেয়ে ফোকাস থাকতো যেটা হচ্ছে যে করে হোক ক্লাসগুলো মিস দেওয়া যাবে না। আমি আমার সময় দেখতাম যে ক্লাস মিস দিতাম না, কারণ ক্লাস মিস দিলে দেখা যায় যে আমি টাস্কের কিছুই বুঝবো না। হ্যাঁ, অবশ্যই গ্রুপ একটা স্টাডির বিষয় আছে, যেমন আমার টোটালি 100% ছিল ইন্টারন্যাশনাল টিম, যার কারণে ওরা খুবই ফ্রেন্ডলি ছিল। যখন যা ইনফরমেশন চাইতাম ভালোভাবে পেতাম। আমার দেখা যেত পার্ট টাইম করে আসতাম 8 ঘন্টা, তারপরে এসে আমার বিভিন্ন অ্যাসাইনমেন্ট গুলো করতে হতো এবং ডেডলাইন চলে আসতো। সুতরাং দেখা যেত যে আমাকে লেট নাইট পর্যন্ত আমার হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট গুলো করে দেন আমাকে ঘুমোতে যেতে হতো এবং আবার নেক্সট ডে আমার পার্ট টাইম করতে চলে যেতাম। সো এরকম একটা লাইফ ছিল এক সময়। কিন্তু সর্বোপরি তারপর আমরা, কারণ বাংলাদেশে আমরা পরিশ্রম করতে জানি, কারণ আমরা যে সকল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, মানে কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের যে আজকে উপস্থাপিকা তিনি এসেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে, আপনি এসেছেন আপনাদের সো প্রত্যেকেই এক একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে দেখা যাচ্ছে যে আমরা আরো বাংলাদেশে ভালো প্রেসার পেয়ে আসছি। আমার কাছে পার্সোনালি আমার মনে হয়নি যে হাঙ্গেরির পড়াশোনাটা অনেক বেশি এক্সট্রিম প্রেসার দিচ্ছে। হ্যাঁ, ইউনিভার্সিটি ভেদে এটা ভিন্ন হতেই পারে। তো আমার ইউনিভার্সিটি হাঙ্গেরিয়ান এগ্রিকালচার ইউনিভার্সিটি সেটা অনেক বেশি ফ্লেক্সিবল এবং ডেডলাইন থাকলেও আমরা যদি রিকোয়েস্ট করতাম তাহলে তারা এক্সটেন্ড করতেন এবং সেই সুযোগটাও আমরা পেতাম। যার কারণে দেখা যেত যে আমরা পার্ট টাইমের পাশাপাশিও আমাদের অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস অ্যাটেন্ডেন্স এবং এক্সামে আমরা ভালো একটা মার্ক পেয়েছি। আমাদের গ্রুপে দেখা যায় 3-4টা যারা আছে প্রত্যেকেই পার্ট টাইম জব করতেন, ইভেন ডেলিভারি ইনক্লুডেড ছিলেন। সো দেখা যেত যে কারো গ্রেড যদি কম আসে, সে হাঙ্গেরি এডুকেশন সিস্টেমের মধ্যে সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি চাইলে রি এক্সাম দিতে পারেন। আপনার যদি 3 পান, আপনি আবার রি এক্সাম দিয়ে সেটাকে 5 করার সুযোগ থাকে। সো আমি বলবো যে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো সুযোগ দরকার নেই। আপনি চাইলে 3 বার পর্যন্ত এক্সাম দিতে পারবেন হাঙ্গেরির রুল অনুযায়ী। সো এটা খুব ভালো অপশন এবং তুলনামূলকভাবে আপনি যদি একটু ক্লাস অ্যাটেন্ডেন্ট থাকেন এবং ফ্রেন্ডদের সাথে নেটওয়ার্কিং করেন, আপনার এইটা কোনো বার্ডেন হবে না। আমি একটু আপনাদের সাথে অ্যাড করি, আমার যেহেতু এক্সপেরিয়েন্স আছে, তো আমি ছিলাম এলটেতে। আমি জানি যে এলটে, বিএমই এই ধরনের কিছু ইউনিভার্সিটি আছে যারা স্টুডেন্টদের একটু এক্সট্রিম প্রেশার দেয়। তবে আমার কাছে ওভারঅল যেটা মনে হয়েছে, যেহেতু স্যাটারডে সানডে ছুটি থাকে, 2টা দিন আপনি কম্পালসারি ছুটি পাচ্ছেন, খুব বেশি প্রেশারে পড়ে না। প্লাস আমার কাছে এলটেতে ক্লাসের প্রেশারটা খুব বেশি মনে হয়নি। আমি ভুক্তভোগী ছিলাম অন্য জায়গাতে, আমাদের ইউনিভার্সিটিতে বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল কমিউনিটি খুবই কম ছিল। তো আমি গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে অনেক সাফার করেছি, যে 3-4 জনের একটা গ্রুপ করতে হবে, দেখা যাচ্ছে যে হাঙ্গেরিয়ানরা নিজে গ্রুপ করে বসে আছে, আর আমি এদিকে সাফার করছি যে গ্রুপ মেম্বার নেই, পুরোটা আমাকে করা লাগছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যে সমস্ত ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কমিউনিটি বেশি প্লাস একটু পড়াশোনার চাপটা কম, এলটেতে স্বাভাবিকভাবে চাপ বেশি, এটা কম বেশি সবাই জানে। ক্লাসের চাপ না থাকলেও দেখা যাচ্ছে যে এক্সাম, বিশেষ করে যে স্টেট এক্সামটা থাকে ফাইনালি, এটা আর কি একদম জীবন বের করে দেওয়ার মতো একটা অবস্থা থাকে। তো এই চাপের ইউনিভার্সিটি গুলা বাদ দিয়ে আপনাদের পরামর্শ মতো অন্য যে ইউনিভার্সিটি গুলোতে একটু চাপ কম থাকে সেগুলোতে ট্রাই করাটা ফার বেটার। ওকে, সো আমি নেক্সট যেটাতে যাচ্ছি টপিকটা, সেটা হচ্ছে চ্যালেঞ্জ কি কি ফেস করেছেন প্রথম হাঙ্গেরিতে আসার পরে। পার্সোনালি আমি জানি যে ছেলেদের ক্ষেত্রে একটা কমন চ্যালেঞ্জ থাকে যে তারা রান্না বান্না জানে না, তো খাওয়া দাওয়ার একটা ইস্যু থাকে। তো ওভারঅল কি ধরনের
চ্যালেঞ্জ আপনারা ফেস করেছেন অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট এখানে আসার পরে? আমি নিজে পার্সোনালি প্রবলেম ফেস করি, হালাল ফুড না পাওয়ার কারণে আমি বাইরে দেখা যায় যে বাইরে খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছি। তো আপনারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন এবং সেটা থেকে ওভারকামই বা কিভাবে করেছেন? ওকে, আমার তেমন অসুবিধা হয়নি। আমি যখন বাংলাদেশ থেকে আসি তখন আমার সাথে আরো একটা ভাই আসে and আরো 4-5 জন, ওদের সাথে আমার দেখা হয়েছে এয়ারপোর্টে। সো আমরা পুরো একটা গ্রুপ হয়ে যাই। সো এর আগে আমার একটা ফ্রেন্ডও চলে আসছে এখানে বুদাপেস্টে। সো হি ওয়াজ দেয়ার ইন দ্য এয়ারপোর্ট আমাকে পিক করার জন্য। সো আমি পুরো টাইম গল্প করছি আমরা যখন প্লেনে ছিলাম। এন্ড এরপর বুদাপেস্টে নেমে যেটা হচ্ছে যে আমার অ্যাকোমোডেশনটা কি করব, কারণ আমার ইউনিভার্সিটি ছিল বুদাপেস্টের বাইরে। সো আমার যখন এখানে আসবো সো তখন আমার একদিন স্টে করা লাগবে অ্যাটলিস্ট। সো বুদাপেস্টে অ্যাকোমোডেশনটা ম্যানেজ করার জন্য আমার ফ্রেন্ড ছিল, ও জাস্ট আমার জন্য একটা ডর্ম বুক দিয়ে রাখছে and আমি জাস্ট ওখানে উঠে গেছি। তো এইদিকে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। বাট ওভারঅল আমি যেহেতু 4 থেকে 5 মাস ধরে আছি, সো এইখানে যেটা হচ্ছে যে টু মিক্স আপ উইথ দ্য পিপল, লাইক হাঙ্গেরিয়ানরা একটু ইউরোপিয়ান থেকে আলাদা। লাইক ওরা ওদের কমিউনিটিতে থাকতে চায়, ওরা একটু কম মিক্স আপ হতে চায়। বাট যেটা আমি দেখছি সেটা হলো যে ওদের সাথে যদি একবারিয়ে কথা বলা যায়, জাস্ট হাই হ্যালো দেওয়া যায়, দেন ওরা কথা বলে, দেন ওরা খুবই ফ্রেন্ডলি। যেমন আমার অনেকগুলো হাঙ্গেরিয়ান ফ্রেন্ড এখন আছে, বাট ওদের সাথে কনভারসেশনটা আমি স্টার্ট করছি। তো যেটাই করা লাগবে, ফার্স্টলি কথা বলা লাগবে, দেন ওদের সাথে মিশা যাবে। আর এটা ছাড়া আমি ভাবতাম যে হয়তো বা প্রফেসর গুলো খুবই মুডি হবে and তারা আমাদেরকে তেমন হেল্প করবে না। বাট আমি যেটা দেখছি যে ইভেন প্রফেসর আমাকে আমার স্কলারশিপের অ্যাপ্লিকেশন, যেটা ইউনিভার্সিটি কিছু স্কলারশিপ থাকে, সো সেই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্মটাও সে ফিল আপ করে দিয়েছে আমার জন্য। সো প্রফেসর গুলো আর কি খুবই ফ্রেন্ডলি। সো এদিকে আমার কোনো হ্যাসেল হয় নাই। হ্যাসেল যেটা ফেস করছি সেটা হলো জাস্ট পার্ট টাইম জবে, বাট দ্যাট টাইম আই মেট মেহেদি ভাই, দ্য ওয়ান অ্যান্ড অনলি গাই। এন্ড মেহেদি ভাইয়ের কাছে যাওয়ার পর আমি সেটাও সর্ট আউট করে ফেলছি। সো ইটস নট দ্যাট মাচ হার্ড টু গেট জবস ইন বুদাপেস্ট। সবচেয়ে আমি যেটা ফেস করতাম সেটা হচ্ছে ক্লোজিং টাইম। কারণ হচ্ছে দেখা যেত যে আমাদের বাংলাদেশের সবগুলা থাকতো যে 12টা পর্যন্ত খোলা, আর এখানে দেখা যায় 8টা বাজে বন্ধ হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 7টা বাজে বন্ধ হয়ে যায়। সো এই জিনিসটা আমি সবচেয়ে বেশি ফেস করেছি। দেখা যেত খোলা লাগতো আমার রাত 12টার সময়, আমি ভাবতাম যে সব মনে খোলা পাবো। ফার্স্টের দিন এসে আমার এই ভুলটা হইতো, তখন আমি ভাবতাম না তাহলে ঠিক আছে, আমাদেরকে এটা বিষয়টা আগে জানতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট, অর্থাৎ আমাদের ওপেনিং এন্ড ক্লোজিং আওয়ারটা আমাদের যেহেতু ইউরোপিয়ান কারিকুলামের মধ্যে আওতাভুক্ত হচ্ছে, সো দেখা যাবে যে আমাদের জানতে হবে কোনটা ওপেনিং টাইম, ক্লোজিং টাইম। আর আমি যারা নিউ কামার আসতেছে তাদের ক্ষেত্রে বলবো, এখন আপনারা 3টা জিনিসের ব্যবহার আপনাদের জেনে আসা উচিত। প্রথমত গুগল ম্যাপস, এটা আমরা অনেকেই করি না। গুগল ম্যাপসটা খুবই প্রয়োজনীয় একটা অ্যাপ এবং এটা যোগ উপযোগী, কেননা ওটার মধ্যে ওপেনিং টাইম, ক্লোজিং টাইম দেওয়া থাকে। এবং আপনি হাঙ্গেরির সবচেয়ে ভালো দিক হচ্ছে ট্রান্সপোর্টেশন। আমি জানি না অন্যরা এই বিষয়ে মতামত কি দিবে। হাঙ্গেরি ট্রান্সপোর্টেশন ইউরোপের অন্যতম বেস্ট একটা ট্রান্সপোর্টেশন, এবং স্টুডেন্ট কার্ড থাকলে আপনি 900 ফরেন বাংলাদেশি টাকায় 300 টাকায় আনলিমিটেড আপনি বুদাপেস্টে এখন হ্যাঁ নতুন একটা কার্ড বের হয়েছে বুদাপেস্টে, যেটা মাত্র 900 ফরেন্টের কিছু বেশিতে আপনি পুরো বুদাপেস্ট আপনি ভ্রমণ করতে পারছেন স্টুডেন্টের কার্ডের মাধ্যমে। এটা একটা বড় সুবিধা, এবং 1800 ফরেন্টের মাধ্যমে আপনি পুরো হাঙ্গেরি ভ্রমণ করতে পারছেন। সো আমি বলবো এটা স্টুডেন্টের জন্য অত্যন্ত ফ্রেন্ডলি একটা অফার বুদাপেস্টের ট্রান্সপোর্ট সিস্টেমের পক্ষ থেকে বিকেকে। আর সো আমি বলবো যে এটা ব্যবহার শিখে আসা উচিত গুগল ম্যাপ, এবং গুগল ম্যাপে একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম দেওয়া থাকে যে কখন বাসটা আসবে, কখন ছাড়বে। এটা একটা বিষয় গেল। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাকোমোডেশন। যারা সেলফ ফান্ডে আসতেছেন আপনারা জানেন যে ফেব্রুয়ারি ইনটেকে হিউজ পরিমাণ ভিসা সাকসেস হলো, এবং গত সেপ্টেম্বরে প্রায় মানে 700 প্লাস ভিসা সাকসেস ছিল। যদিও অ্যাপ্লিকেন্ট অনেক বেশি ছিল, তবুও এত ভিসা সাকসেস আমার মনে হয় কখনোই হয়নি। সো এত স্টুডেন্টস, আমি একটা কমন বিষয় পেতাম যেটা হচ্ছে অ্যাকোমোডেশন, অর্থাৎ অনেক স্টুডেন্ট ভিকটিম হয়ে আসতেছেন এজেন্সি মারফতে, যার কারণে অ্যাকোমোডেশন পেপার তারা কোনোভাবে মানে কপি করে দিচ্ছেন, যার কারণে এটা রিয়েল পেপার ছিল না, যার কারণে তার কোনো অ্যাকোমোডেশনই ছিল না। তো আসার পর দেখা গেল যে অ্যাড্রেসের তার অ্যাড্রেস দেওয়া ছিল, ওখানে যা বললো আপনার নামে কোনো বুকিংস নাই।
সো দেখা গেলো তারা রাতে রাস্তায় ছিল। আলটিমেটলি এরকম একজন ভিকটিম আমার সাথে কথা হলো এবং তিনি বললেন যে আমার 3 দিন আমার হোটেলে থাকা লাগছে এবং আমি তারপর আমার বাসা বুক করা লাগছে। সো এটা কিন্তু একটা বিরাট হ্যাসেল বাংলাদেশিদের জন্য, কারণ আপনি একটা নিউ এনভায়রনমেন্ট যাচ্ছেন উইদাউট এনি হোম। সো এটা আমি বলবো 100% আপনারা আসার আগে ফ্লাই করার আগে অবশ্যই সিকিউর করে আসবেন অ্যাকোমোডেশনটা। আর 3 নম্বর হচ্ছে কারেন্সির ব্যাপারে একটু ধারণা নিয়ে আসা। কারেন্সিটা আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা হচ্ছে হাঙ্গেরির কারেন্সির নাম হচ্ছে হাঙ্গেরিয়ান ফোরিন্ট। বাংলাদেশ এবং ইউরো এবং ফোরিন্টের মধ্যে একটা তুলনামূলক ধারণা নিয়ে আসবেন যাতে করে আপনাদের ব্যালেন্স করতে সুবিধা হয়। আর 4 নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে হালাল হারাম এবং কোথায় পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে বাংলাদেশি 2টা শপ হয়ে গেছে গ্রোসারিজ, তো আপনারা খুব সহজে সেখান থেকে হালাল খাবার কিনতে পারবেন, সেটা সিটি সেন্টারে। সো আপনারা চাইলে আমাদের যে হাঙ্গেরিয়ান গ্রুপ আছে সেখানে দেখলে আপনারা হাঙ্গেরিয়ানের সাথে সাথে আমাদের হালাল খাবারের একটা সোর্স পাচ্ছেন। আর সর্বশেষ যে ধাপটি সেটা হচ্ছে গিয়ে হাঙ্গেরি ডকুমেন্টেশন। অনেকে দিক বিদিক শূন্য হয়ে পড়েন সেলফ ফান্ডে যারা আসেন এবং তারা দেখা যায় অন্যান্য দেশে অবৈধভাবে মুভ করেন। সো আমি বলবো যে এই ভিডিওর মাধ্যমে একটা সুন্দর বার্তা হচ্ছে, আপনারা যাই করুন আপনারা প্রথমত 6টা মাস আপনারা দেখুন, অবজার্ভ করুন হাঙ্গেরিতে আপনি স্টেবল হতে পারছেন কিনা। যদি আপনারা পারেন অবশ্যই আপনি ডিগ্রি কমপ্লিট করতে পারবেন। তো আমি হুটহাট ডিসিশন না নিয়ে আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্ট যারা আসছেন স্টেবল হওয়ার চেষ্টা করুন, তারপরে পরবর্তীতে আপনারা বৈধ হয়েই আপনি মুভ করতে পারবেন, এরকম ঘটনা। এবং আমি পার্সোনালি মেসেজ করেছি যারা হাঙ্গেরিতে সেলফ ফান্ডে এসেছেন, সেলফ ফান্ডে আবার ফ্রান্সে মুভ করছে এবং উইদিন 7 ডেজে ভিসা পাচ্ছেন, উইদিন 1 ডেজে জার্মানি ভিসা পাচ্ছেন, উইদিন 7 ডেজে ইতালি ভিসা পাচ্ছেন, বৈধভাবে স্টুডেন্ট ভিসা পাচ্ছেন। সো আমি বলবো যে দিক বিদিক শূন্য না হয়ে আমাদের হাঙ্গেরি এত ভালো একটা সুযোগ দিচ্ছে সেটাকে গ্র্যাব করে পরবর্তীতে একটা ডিগ্রি নিয়ে আমরা অন্য কান্ট্রিতে বৈধভাবে মুভ হতে পারি। স্টুডেন্ট ভিসাটা হচ্ছে সবচেয়ে সহজতর ভিসা প্রত্যেকটা কান্ট্রির জন্যই। আমি কিছু অ্যাড করি, সেটা হচ্ছে যে মেদিবে যেটা বললো বুঝে শুনে জেনে শুনে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার একটা ফ্রেন্ড, ও হয়তো কোনো একটা এজেন্সি থ্রুতে ও WBS এ আসতেছে, এন্ড ও এয়ারপোর্ট থেকে নামার পর ও অ্যাকচুয়ালি ওর ব্যাকআপ নিয়ে আসছিল 2000 ইউরো। এটা হলো ওর জব পাওয়ার আগ পর্যন্ত অ্যাজ এ ব্যাকআপ ফান্ড। সো ও ফার্স্টলি জানতো না ও কোথায় যাওয়া লাগবে। ওর অ্যাকোমোডেশন যেটা দেওয়া ছিল সেটা ফেক। সো ওর অ্যাকোমোডেশন অ্যাকচুয়ালি নাই, এন্ড ও এয়ারপোর্টে নেমে গেছে, এন্ড ওর সাথে কোনো ফ্রেন্ড কেউই নাই, ও জাস্ট কমপ্লিটলি অ্যালোন। এন্ড ও কি করছে সেটা হলো এয়ারপোর্ট থেকে সে ট্যাক্সি ভাড়া নিছে। সো ট্যাক্সি ভাড়া নেওয়ার জন্য কি হয়েছে, ওর ওইখানে অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রবাবলি 50 to 60 ইউরো পে করছে জাস্ট ট্যাক্সির জন্য। দেন ও ওইখান থেকে হোটেল বুকিং দিছে, একটা হোটেল খালি ছিল হয়তোবা। সো ওইখানে ও প্রবাবলি 7 ডেজ স্টে করছে, বাট এর মাঝে ও কোনো অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারে নাই। আচ্ছা, সো ওর অলমোস্ট 500 to 600 ইউরো চলে গেছে জাস্ট এই অ্যাকোমোডেশন খোঁজা এন্ড এই ট্রান্সপোর্টেশন এই সব কিছু মিলেও এত টাকা এক্সপেন্ড করে ফেলছে, জাস্ট এখনো কোনো দিকে সেটেল হতে পারে নাই। এরপর ও তো খাওয়া দাওয়া করবে, সে খাওয়া দাওয়া করছে সবসময় ম্যাকডোনাল্ডস। তো এখন যেটা হচ্ছে ওর 2000 ইউরো উইদিন এ মান্থ শেষ করে ফেলছে, এন্ড এরপরও আবার বাসা থেকে টাকা আনা লাগছে। সো মেইন জিনিসটা হচ্ছে যে ও যেহেতু মানে জিনিসগুলো জানে না, দ্যাটস ওয়াই ও এত স্পেন্ড হয়ে গেছে। বাট আমার যেটা হয়েছে, আমার প্রবাবলি আমি ফার্স্ট এয়ারপোর্ট থেকে নেমেই বাস নিছি, সো বাসে আমার তেমন খরচ হয় নাই। দেন আমার অ্যাকোমোডেশন ছিল ওইখানে প্রবাবলি 15 ইউরো খরচ হয়েছে পার নাইট। সো ওইখানে একটা রাত স্টে করার পর দেন আমি ইউনিভার্সিটি রুমে চলে গেছি। সো এইখানে ইউ ক্যান সেভ অ্যারাউন্ড 2000 or 3000 ইউরো, জাস্ট ইনফরমেশন জানা লাগবে এন্ড রাইট ওয়েতে আসা লাগবে। তো যাই হোক, আমরা পরের টপিকটাতে যাই, যে ভিসা প্রসেসিং এর যে ব্যাপারটা, এটা কোথায় অ্যাপ্লিকেশন হয়, স্পেসিফিক্যালি কি কি ডকুমেন্ট লাগতে পারে এবং অ্যাপ্রক্সিমেটলি কত সময় লাগে প্রসেস হতে। আচ্ছা, তো হাঙ্গেরি বিষয়টা আমি বলবো যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমি এভাবে বলাটা যায় যে তারা খুব সহজে ডকুমেন্টস গুলো অফার করে থাকেন এবং সাধারণত একটি অনলাইন ইন্টারভিউর মাধ্যমেই। সো দেখা যায় যে আবেদন যখন করা হয় তখন শুধুমাত্র পাসপোর্ট এবং এসএসসি এইচএসসি ডকুমেন্টস এবং সিভির মাধ্যমে আবেদন করলে হয়ে যায়। আপনার পছন্দের সাবজেক্ট, আপনি কমার্স হলে কমার্স রিলেটেড, সায়েন্স হলে সায়েন্স রিলেটেড এবং আর্টস হলে আর্টস রিলেটেড সাবজেক্ট গুলোতে আপনি খুব সহজে অ্যাপ্লাই করতে পারছেন।
তো এটা গেল প্রথম ধাপ। আমার অনলাইন ইন্টারভিউর মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন ফির মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার ডকুমেন্টস গুলো সাবমিশনের পরে আপনাকে একটা অফার লেটার দেওয়া হবে, কন্ডিশনাল অফার লেটার। তারপরের ধাপটা হচ্ছে টিউশন ফিস পেমেন্ট করা। টিউশন ফিস পেমেন্ট করলে আপনি ফাইনাল অফার লেটার পেয়ে যাবেন। ইন দ্য মিন টাইম আপনাকে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো লাগবে, অর্থাৎ স্পন্সরের যত ডকুমেন্টস আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে ট্যাক্স, বিজনেস রিলেটেড, গভর্নমেন্ট জব হলে গভর্নমেন্ট জব, প্যারেন্টস এর সার্টিফিকেট এবং অন্যান্য যে ডকুমেন্টস আছে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সহ, পুলিশ ক্লিয়ারেন্স, সিভি, মোটিভেশন লেটার, বার্থ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট ইত্যাদির মাধ্যমে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন হাঙ্গেরির ঢাকাস্থ যে এমবিসিটা আছে, অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আপনার নির্ধারিত দিন, আপনার প্রথম দিন হবে শুধুমাত্র ডকুমেন্ট সাবমিট করা। বিএলএস একটি অর্গানাইজেশন, বিএলএস আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। দ্বিতীয় দিন হবে কনসুলার ইন্টারভিউ, অর্থাৎ কনসুলার নিজে আপনাকে অনলাইনে আপনাকে ওখানে একটা ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউটার উপর নির্ভর করছে আপনার ভিসার অনেকখানি, কারণ উনি একটা মার্কিং করে থাকে ইংলিশ লেভেলের উপর এবং আপনার মোটিভেশনের উপর। আপনার মোটিভেশনটা কি, কেন হাঙ্গেরিকে চুজ করছেন, কেন আপনি ওই সাবজেক্টটাই চুজ করলেন, আপনার রিলেভেন্সিটা কি আপনার সাবজেক্টের সাথে। যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে ব্যাচেলরের হাঙ্গেরির ক্ষেত্রে, সো এটা বলবো আমি আপনার মোটিভেশনটা এবং ইংলিশ লেভেলটা যদি ক্লিয়ার থাকে এবং ডকুমেন্টস সতেজ থাকে, আপনার ভিসা অবশ্যই হবে, এর কোনো বাধা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে হাঙ্গেরির এমবিসিতে দেখা যাচ্ছে যে এখন ম্যাক্সিমাম রিজেকশন হচ্ছে ইংলিশ লেভেলের কারণে। ইংলিশ লেভেলটা যদি আপনার ভালো থাকে এবং আপনি যদি নিজেকে এক্সপ্রেস করতে পারেন, আপনার ভিসার কোনো মানে বাজার কোনো সুযোগ নেই। আর আরেকটা হাঙ্গেরির পজিটিভ পয়েন্ট আমি বলবো, অন্যান্য কয়েকটি কান্ট্রি আছে যেমন জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম আর ডেনমার্ক, এদের ক্ষেত্রে 13 বছরের একটা বাধ্যবাধকতা আছে এবং আইএলটিএস আছে। হাঙ্গেরির ক্ষেত্রে দুটোটার কোনোটাই নেই। সো হাঙ্গেরি খুব ভালো একটা অপশন ব্যাচেলর যারা আসতে চান। ভিসা অ্যাপ্লিকেশনের আরেকটা স্টেপ যেটা হলো যে এম্বাসিতে যখন ইন্টারভিউ দেওয়া হয়, ইন্টারভিউয়ের 5 থেকে 10 মিনিট আগে ওরা একটা কোয়েশ্চেন পেপার দেয়। ওইখানে হয়তো বা 10 থেকে 15টা অপশন থাকে। আই থিঙ্ক ইটস অবজেক্টিভ অর শর্ট কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন গুলো খুবই ইজি, লাইক ওয়াটারের ফর্মুলা বলো, দেন কোন নারী প্রথম নোবেল প্রাইজ পেয়েছে, এই ছোট ছোট কোয়েশ্চেন গুলো থাকবে। আর হাঙ্গেরির আশেপাশে কি কি কান্ট্রি আছে সেগুলোর নাম বলো। সো এই ছোটখাটো কোয়েশ্চেনের একটু প্রিপারেশন নেওয়া লাগবে। সো আই থিঙ্ক এটাও ইম্পর্টেন্ট। ওভারঅল ভিসা প্রসেসটা হতে কত মাসের মতো সময় লাগতে পারে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে শুরু করে প্রসেস হওয়া পর্যন্ত? আমার কাছে মনে হয় যে যদি আপনার ডকুমেন্টস রেডি থাকে, উইদিন 2 মান্থসে সব সম্ভব। দ্যাটস গ্রেট। আমরা জানি যে জার্মানি ইভেন অ্যাপয়েন্টমেন্ট দিতেই 1.5 বছর লাগিয়ে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে হাঙ্গেরি অনেকটাই। এবার একটু পড়াশোনা শেষ করার পরে কি ধরনের প্ল্যানিং থাকে আর কি ফিউচার প্ল্যানিং থাকে, এটা অনেকেই দেখা যায় যে প্রশ্ন করে থাকে। কমন একটা প্রশ্ন আমি পাই আমার অন্যান্য ভিডিওতে, সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার স্পাউসকে আনার পসিবিলিটি কেমন? স্পাউস ভিসা তুলনামূলকভাবে একটু স্ট্রিক্ট অন্যান্য ইমিগ্রেশনের তুলনায়। ওরা ধরে নেয় যে আপনার স্পাউসের, তো আপনি তো স্টুডেন্ট প্রথমত, সো আপনার ইনকাম জেনারেশনের একটা সুযোগ মানে আপনার জন্য ঠিক আছে, কিন্তু আপনার একজন পার্টনারের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি হার্ড হয়ে যায়। সো দেখা যায় যে ব্যাচেলর অথবা মাস্টার্সে আপনাদের থাকেই না যে আপনার স্পাউসের ভিসার ক্ষেত্রে। কিন্তু আমি কিছুদিন আগে দেখলাম যে যারা জব হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে স্পাউস ভিসার স্বীকৃতি আছে এবং 4-5 জন ভাইয়া তাদের স্পাউস সহ নিয়ে এসেছেন। এবং পিএইচডি তে স্পাউসের একটা সুযোগ আছে, পিএইচডি তে স্টাইপেন্ডিয়াম বা স্কলারশিপ হলে তাদের দেখা যায় স্পাউস নিয়ে আসছেন, আমাদের এরকম আছে। যদিও সেটার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, আপনার ক্লিয়ারেন্স থাকতে হবে বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট এবং এখানেও আপনার একটা ভালো অ্যামাউন্টের একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো স্পাউসের একটা সুযোগ রয়েছে। আর স্পাউস আসার পরে কি তারা ফুল টাইম জব করতে পারবে নাকি সেখানেও রেস্ট্রিকশন আছে? হ্যাঁ, এখানেও বলা আছে যে আপনি অবশ্যই, যেমন আমার এক পরিচিত এখানে, উনি হচ্ছে ডক্টর, উনি এখানে প্র্যাকটিস করতে চাচ্ছেন, কিন্তু দেখা গেল যে এটার জন্য পারমিশন নিতে হবে ইমিগ্রেশন থেকে। সো ইমিগ্রেশন থেকে উনি পারমিশন পেয়েছেন, যার কারণে উনি এখানে প্র্যাকটিস করছেন। ও, সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পিআর ফ্যাসিলিটিস কেমন?
পিআর ফ্যাসিলিটিসটা এখন টোটালি নির্ভর করছে আপনার জবের উপর। ওরা প্রত্যেকটা জিনিস এখন জব ক্রাইটেরিয়াতে নিয়ে আসছে। যেমন আমি যদি এইভাবে চিন্তা ভাবনা করি, আপনাদের কারেন্সি আমি কনভার্ট করে আমি ইউরোতে নিয়ে আসি, সো দেখা যায় আপনার মান্থলি স্যালারি 2000 হলে আপনি ন্যাশনাল পিআর অর্থাৎ হাঙ্গেরিয়ান কার্ডের জন্য আপনি এলিজিবল। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে অবশ্যই হাই স্কিল জবে আপনার পেতে হবে এবং আপনার দেখা যাবে যে আপনার ডিগ্রি রিলেটেড হতে হবে। সো এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় পিআর এর ক্ষেত্রে। সো ইঞ্জিনিয়ারিং সেকশন গুলোতে এটা পাওয়াটা তেমন মুশকিল না, কিন্তু অন্যান্য ন্যাচারাল সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের জন্য এটা মুশকিল। তো আমি বলবো যারা আপনার ইঞ্জিনিয়ারিং এ আছেন তাদের ডিগ্রি নেওয়ার পর যদি আপনারা স্মার্ট অ্যামাউন্টের একটা স্যালারি রেঞ্জ করতে পারেন, তাহলে পিআর আপনাদের জন্য অবশ্যই সুযোগ রয়েছে। ওকে, যেহেতু আপনারা জবের কথা বললেন, তো রিলেটেড একটা প্রশ্ন আছে যে গ্রাজুয়েশনের পরে জব ফিল্ড কেমন হাঙ্গেরিতে? আপনার রিলেটেড ফিল্ডে জব কেমন হবে, এবং জবের ক্ষেত্রে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজটা বাধ্যতামূলক নাকি আপনি ইংলিশ স্কিল দিয়েই জব পেতে পারেন, এবং কেমন? যেমন হ্যাঁ, যেমনটি বললাম, ইঞ্জিনিয়ারিং সেকশন গুলোতে আপনার হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না, যদি সুপার হাই স্কিল হন আপনি। তো আমরা যারা মিডল ক্লাস জব গুলোকে আমরা দেখি, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি গুলোকে, তখন সেক্ষেত্রে লোকাল কিছু আপনার হাঙ্গেরিয়ানটা দরকার রয়েছে, কারণ যখন আপনাকে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে হাঙ্গেরিয়ানদের, তো সেই ক্ষেত্রে ধরেন আপনি একটা ব্যাংকে, হাঙ্গেরিয়ান একটা ব্যাংকে জব করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার হাঙ্গেরিয়ান নলেজটা লাগবে। কেননা আপনার কাস্টমার বা ক্লায়েন্টস গুলো হাঙ্গেরিয়ান হবে, সো সেই ক্ষেত্রে আপনাকে হ্যান্ডেল করার জন্য হাঙ্গেরিয়ান নলেজটা একটা প্রি রিকোয়ারমেন্ট। সো এই ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া যে আপনি মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে যদি আপনি কোনোভাবে জব সিকিউর করতে পারেন, সেক্ষেত্রে ইংলিশই আপনার যথেষ্ট আপনার পিআর স্কিলের ক্ষেত্রে। কিন্তু নতুন আইন অনুযায়ী আপনার 24 সালের পর যারা হাঙ্গেরিতে এন্টার করেছেন, আপনার পিআর এর অ্যাপ্লিকেশন করার জন্য শুধু স্যালারি রেঞ্জে নয়, আপনার ভাষাগত দক্ষতাও একটি সার্টিফিকেট প্রয়োজন পিআর অ্যাপ্লিকেশনের। সো এই বিষয়টা একটা রয়েছে। ওকে, সো পিআর অ্যাকচুয়ালি বিকেম কোয়াইট ইম্পসিবল। তো আমার নেক্সট একটা প্রশ্ন আছে, সেটা আমরা জানি যে হাঙ্গেরি সেনজেনভুক্ত কান্ট্রি, এবং সেনজেনভুক্ত কান্ট্রিটা সেনজেনের সব দেশেই ভিসা ছাড়া যাতায়াত করতে পারে। তো যাতায়াত করার ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে যান, সেখানে আপনি হাইয়েস্ট কতদিন থাকতে পারবেন, রেস্ট্রিকশনটা কেমন, এবং সেখানে যাওয়ার পরে আপনি জব করার পারমিশন পাবেন কিনা? আচ্ছা, সুন্দর প্রশ্ন। এটা অনেক স্টুডেন্টরাই প্রশ্ন করে থাকেন আমাকেও, যে এবং আসার পর অনেকে জানেন না যে আমরা সেনজেন কান্ট্রিতে প্রবেশ করেছি এবং এর মাধ্যমে আমাদের কোনো ভিসার প্রয়োজন নাই ইতালিতে যাওয়ার জন্য, ভিসার প্রয়োজন নেই ফ্রান্সে যাওয়ার জন্য বা পর্তুগাল বা স্পেনে যাওয়ার জন্য। সো এটা অত্যন্ত গর্ব করার মতো একটা বিষয় যে আমি এমন একটা ভিসা পেয়েছি যেটা দিয়ে আমি 29টা দেশে ভ্রমণ করতে পারবো। নতুন সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ান রিসেন্টলি জয়েন করেছে, পূর্ণাঙ্গ সদস্য পেয়েছেন সেনজেন হিসেবে। সো দেখা যাচ্ছে বড় একটা অপরচুনিটি আমরা পাচ্ছি হাঙ্গেরিয়ান স্টুডেন্ট ভিসার মাধ্যমে। তো যে প্রশ্নটা আপনি করলেন যে আমরা কতদিন স্টে করতে পারবো ইতালি, ফ্রান্স বৈধভাবে, সেটা হচ্ছে 90 দিন। 90 দিন আমরা বৈধভাবে স্টে করতে পারবো একটা রেসিডেন্ট পারমিট দিয়ে, আমাদের হাঙ্গেরিয়ান বৈধ রেসিডেন্ট পারমিট দিয়ে, এবং সেটা ভ্যালিড থাকতে হবে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে কাজ, আপনার হাঙ্গেরি রেসিডেন্ট পারমিট কখনোই অ্যালাউ করে না সেকেন্ড কোনো কান্ট্রিতে, সেনজেনভুক্ত কান্ট্রিতে কাজ করার অনুমতি, অর্থাৎ সেটার জন্য আলাদা আপনার অনুমতিপত্র দরকার হয় বা রেসিডেন্ট পারমিট দরকার হয়। অনেকেই যে বলে যে সামার জব করছে অন্য দেশে, তো সেই ব্যাপারটা আসলে তারা কিভাবে করে? আচ্ছা, সুন্দর প্রশ্ন এটাও। সেটা হচ্ছে অনেকে, যারা আমার এক ফ্রেন্ড ছিল উজবেকিস্তান, এইটার ক্ষেত্রে কিছুটা এজেন্সি কাজ করে। সামারে কিছু কিছু দেশে, যেমন জার্মানির কথাই বলবো, তারা ইন্টারন্যাশনালি হায়ার করে হাঙ্গেরিয়ান স্টুডেন্ট, কারণ দেখা যাচ্ছে যে এখানে সংখ্যাটা প্রচুর এবং ওদের জন্য এটা কস্ট এফেক্টিভ। কারণ দেখা যাচ্ছে জার্মানির স্টুডেন্টদেরকে যে পরিমাণ স্যালারি, হাঙ্গেরি থেকে গেলে তার কিছু পরিমাণ রিডাক্ট করতে পারে। সেক্ষেত্রে এজেন্সির একটা পারমিশন ইস্যু করতে হয় ওই স্টুডেন্টের নামে, যার কারণে জার্মানিতে বা বেলজিয়ামে বা নেদারল্যান্ডসে সামার জব অফার করে থাকে, সেটা আবার ইরাসমাস প্রোগ্রামের মাধ্যমে হয়ে থাকে। সো আমি বলবো যারা করতে চায় তারা শুধুমাত্র এজেন্সির মাধ্যমেই তারা একটা পারমিট ইস্যু করবে 30 ডেজ, এবং ওই দেশের যে লেবার মিনিস্ট্রি থাকে তাদেরকে অবহিত করতে হয়। ওকে, ধন্যবাদ ভাইয়া। তো আমার প্রশ্ন আজকে যতগুলো আমার আর কি লিস্টেড ছিল, লিস্টেড প্রশ্ন আমি মোটামুটি সবই করে ফেলেছি।
এর বাইরে আমি আপকামিং যে স্টুডেন্টরা আছে, প্রসপেক্টিভ স্টুডেন্টরা, তাদের হয়ে আপনাদের থেকে আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি। সেটা হচ্ছে, যারা নিজে নিজে প্রসেস করতে পারে না বা করতে চাচ্ছে না, এই ধরনের স্টুডেন্টরা, যেহেতু আপনারাও এজেন্সির অনেক প্রবলেম বললেন, আমি নিজেও আমার অন্যান্য ভিডিওতেও সবসময় বলে থাকি যে এজেন্সির শরণাপন্ন না হতে, তো তাদের জন্য আমি বলবো যে আপনি যেমন স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করেন, আমার জানা মতে প্রত্যেকটা দেশেই দেখা যায় যে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তাদের অনেকেই আর কি স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ধাপে ধাপে ফাইলিং এর কাজটা করে থাকে। তো আপনারা এই ধরনের কোনো কাজ করেন কিনা, এবং সেক্ষেত্রে আপনারা কি ধরনের, যদি করে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের কোনো প্যাকেজ বা কোনো ফ্যাসিলিটি সম্বলিত কোনো ইনফরমেশন যদি আপনারা শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। ফার্স্ট অফ অল আমি নিজেও সাজেস্ট করবো না এজেন্সি থ্রুতে কিছু করতে, কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে ওরা একটা না একটা জিনিস ফেক দেখিয়ে আপনাকে ভিসা, হয়তো ভিসা হবে, বাট জিনিসগুলো কিছু জিনিস থাকে ফেক, যেটা আমি একটা এক্সাম্পলে বলেছি। আমার একটা ফ্রেন্ড অ্যাকোমোডেশনের ইস্যুটা ওর সামনে আসছিল। সো এখন জিনিসটা হচ্ছে যে আমি মেহেদি ভাই এবং আমার কিছু ফ্রেন্ড, আমরা নিজেরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যা দেখাবো সবই রিয়েল, এন্ড আমরা আমাদের ইউনিভার্সিটি থ্রুতে আমরা অফার লেটার গুলো আনা ট্রাই করতেছি। যেমন আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, সো আমি অলরেডি আমার ইউনিভার্সিটির কিছু প্রফেসরের সাথে আমি মিটিং এ ছিলাম। সো আমি তাদের সাথে আমার যে কথাটা সেটা হচ্ছে যে তারা স্টুডেন্ট গুলো বেটার নিবে, সেটা আমার থ্রুতেই নেই, যার থ্রুতে নেই, বেটার স্টুডেন্ট নিবে, ইভেন তারা অফার লেটার গুলো ওইভাবে দিবে। সো এজেন্সি যেটা করতেছে সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম ওরা 4-5টা স্টুডেন্টের একই সেম টাইপের এসওপি দিয়ে অ্যাপ্লাই করে, যার অফার লেটার আসে সেটা দিয়েই তারা জাস্ট তার ফাইল নিয়ে কাজ করে। বাট আমরা ফার্স্টলি আমরা স্টুডেন্টকে একটা প্রিলিমিনারি ভাইবা নিব আমাদের সাথে, আমি মেহেদি মিলে। দেন হয়তো বা স্টুডেন্ট যদি এটাতে কোয়ালিফাইড হয়, দেন আমরা বুঝতে পারবো স্টুডেন্টের অফার লেটার পাওয়ার যোগ্য। এরপর আমরা ওই স্টুডেন্টের ফাইল নিয়ে কাজ করব। এন্ড আমরা যেটা বলতে পারি সেটা হলো যে আমরা যদি ওই স্টুডেন্টের ফাইল নিয়ে কাজ করি, মোস্ট অফ দ্য টাইম দে উইল গেট দ্য অফার লেটার্স, বিকজ তারা যদি আমাদের ইন্টারভিউ পাস করতে পারে, তারা ইউনিভার্সিটি ইন্টারভিউটা পাস করবে। এন্ড এরপর হলো যে জাস্ট ভিসা পাওয়ার পরই সবকিছু শেষ না, হাঙ্গেরিতে আসার পর অনেক কিছুই লাগবে, অনেক ইনফরমেশন লাগবে। দেন ভার্সিটি কিছু স্কলারশিপ থাকে, দেন আরো কিছু হেল্প লাগবে, সেগুলো তো আমরা গাইডেন্স দিতে পারবো। আমি মেহেদি ভাই এন্ড আমার কিছু ফ্রেন্ড আছে, সবাই মিলেই এই গাইডেন্স গুলো দেওয়া যাবে। সো ওভারঅল একটা প্যাকেজ আমাদের থ্রুতেই পাওয়া যাচ্ছে। এন্ড আরো জিনিস সেগুলো হলো যে কিছু স্টুডেন্ট আছে যারা ওরা ইভেন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট সেটা ওরা পে করে নিছে। যেমন ওরা এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য 80,000 পে করছে এজেন্সিকে, জাস্ট টু ফেস দ্য এম্বাসি, যেটা অ্যাকচুয়ালি সবাই ফ্রিতে পাচ্ছে। তো এই জিনিসগুলো অনেক স্টুডেন্টই জানে না, জাস্ট ওরা এম্বাসি এজেন্সি থ্রুতে যাবে এন্ড ওদের ওইখান থেকে কত টাকা এক্সট্রা চলে যাচ্ছে সেটা ওরা নিজেরাও জানে না। সো আমরা এই জিনিসগুলোকে মিনিমাইজ করব, আমরা জাস্ট হয়তোবা আমরা ওদের জন্য কাজ করতেছি, সো সেই হিসাবে আমরা কিছু পেমেন্ট নিতে পারি, বাট সবকিছুই প্রুফের সাথে হবে। আমরা একটা জিনিস প্রোভাইড করব, দেন ওরা আমাদের পেমেন্ট করবে, দ্যাটস অল। আচ্ছা, সুন্দর ক্লারিফাই হয়েছে, কিন্তু আমি কিছু জিনিস অ্যাড করবো। সেটা হচ্ছে যে সচরাচর যে টিপিক্যাল যে এজেন্সি গুলো আছে তাদের দায়িত্ব হচ্ছে ভিসা স্ট্যাম্প হবে, আপনার সাথে সম্পর্ক ছেদ হয়ে যাবে। অর্থাৎ আপনি কিভাবে ফ্লাই করবেন, আপনার ফ্লাইটের যে কিভাবে ইমিগ্রেশন ক্রস করতে হয়, এই ন্যূনতম ইনস্ট্রাকশন গুলো তারা দেয় না, যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে পড়ে হচ্ছে বাংলাদেশ তো আমার নিজের দেশ, ভাষা সবকিছুরই একটা পরিচিতি আছে, আমি একটা সমস্যা পড়লে একটা ডকুমেন্টস করলে বাংলায় বোঝাতে পারবো। কিন্তু আপনি যখন এয়ারপোর্টে অপরিচিত জায়গায় আসছেন, আমার ইংলিশ আমার মিডিয়াম লেভেল, সো আমি বোঝাতে পারছি না কোথায় থাকবো, এত অসহায়ত্ব, এগুলো এজেন্সির ফল। সো আমি বলবো যে যারা আসতে চান, আমরা ঠিক বড় ভাইয়ের মতো আচরণ করবো। আমরা যেমন হচ্ছে ভার্সিটির সিনিয়র ব্রাদার থাকে, সো আমরা তাদেরকে লিড দিব এবং প্রপার ডকুমেন্টেশন প্লাস ইউনিভার্সিটি অফার লেটার, অন্যান্য ডকুমেন্টেশন, অর্থাৎ আমরা প্রত্যেকটা জিনিস স্টুডেন্টকে নিজেকে দিয়ে শেখাবো যাতে করে সে পরবর্তীতে স্বাবলম্বী হন। আমরা আর
ধাপে আমরা আপনাকে সহায়তা করছি, প্লাস আমরা ট্রেনিংও দিচ্ছি আপনাকে, অর্থাৎ কোন কাগজটা আপনার লাইফে লাগবে, কোন কাগজটা করা উচিত এবং সঠিক ওয়েতে করা উচিত, কিভাবে করলে আপনার এমবিসিতে ইন্টারভিউটা পারফেক্ট হবে। অর্থাৎ সবকিছু আমরা ট্রান্সপারেন্ট এবং ফেয়ার ওয়েতে করছি, যার কারণেই দেখা যাচ্ছে 100% আমাদের ক্ষেত্রে সফলতা আসছে। সো এইটা একটা বিষয় গেল। আর দ্বিতীয়ত হচ্ছে পোস্ট ভিসা, অর্থাৎ ভিসা পাওয়ার পর আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, ইমিগ্রেশনের অ্যাবিলিটি, তারপর কোন এয়ারলাইন্সটা করলে আপনার সুবিধা হবে, কোথায় লেওভারটা ফ্রেন্ডলি হবে, স্টুডেন্ট প্যাকেজে আপনার লাগেজ যে বেশি হয়, এইসব ইনফরমেশন ঘাটতি আমাদের স্টুডেন্টের মধ্যে একটা কমন ফেনোমেনন। তারপর হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে আপনি ট্যাক্সিতে বুক না করে আপনারা যদি গ্রুপ আকারে আসেন, সেই ক্ষেত্রে আমাদের যে একটা ফ্লেক্সিবিলিটি থাকছে, অ্যাকোমোডেশনটা 100% সঠিক থাকতে হবে, প্লাস হচ্ছে আসার পর ডকুমেন্টেশন কোথায় গিয়ে করব জানি না, ট্যাক্স কার্ড কোথায় করব, স্টুডেন্ট আইডি কার্ড কোথায় করব, তাই কার্ড কোথায় করব, টিআরসি কার্ড কোথা থেকে আনবো। সো এই সকল গাইডলাইন শুধুমাত্র আমাদের মাধ্যমেই সম্ভব, এজেন্সি এই ধরনের কোনো আইডিয়া দিতে পারবে না। সো আমি বলবো যে আমাদের যে চার্জ গুলো আমরা করি, আপনি যখন সার্ভিসটা পাবেন আপনি বলবেন যেটা খুবই কম। সো আমি বলবো যে আমাদের মাধ্যমে আসলে আপনি অবশ্যই খুব সুন্দর, ট্রান্সপারেন্ট এবং 100% সঠিক গাইডলাইন্স সহ আপনি ভালোভাবে ইউরোপে এন্টার করার পরবর্তীতে লাইফেও আপনি সুখী হতে পারবেন এবং স্টুডেন্ট হিসেবে ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, তো ভাইয়া লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা আপনাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছে বা চাবে, তাদের একটা আমি ধারণা দিতে চাচ্ছি যে সর্বমোট কত খরচ হতে পারে আসার সময়, একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিলে হয়তো বা তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা কোনো স্টুডেন্ট, সেটা তাদের জন্য আর কি হেল্প হতো। আচ্ছা, আমি বুদাপেস্ট সম্বন্ধে আমি বলবো, ভাইয়া একটু সিটি কান্ট্রি যে এরিয়া আছে ওগুলো সম্বন্ধে বলবে, কারণ আমি বুদাপেস্টে কাজ করেছি। তো বুদাপেস্ট বাজেট ফ্রেন্ডলি থেকে একটু কম, কারণ হচ্ছে বুদাপেস্টে দেখা যায় যে কতগুলো ইউনিভার্সিটি আছে, যেমন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ছোট ভাইদের পছন্দের একটা ইউনিভার্সিটি হচ্ছে বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আমি যে ভিডিওটা যারা দেখছেন তারাও কমেন্টে দেখবেন, আপনাকে বলবে ভাই বুদাপেস্ট মেট্রোপলিটনে অ্যাপ্লাই করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে এত ওভারলোড হয়ে গেছে ওদের অ্যাপ্লিকেন্টস। আমি লাস্ট ইন্টারন্যাশনাল অফিসের সাথে কথা বলে দেখলাম ওদের ক্যান্ডিডেট সেপ্টেম্বর প্রায় বুকড, যেটা মাত্র ফেব্রুয়ারি শেষ হলো কিন্তু সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লিকেন্টস বুকড। সো কি পরিমাণ ওভারলোড ওরা প্রেশার নিচ্ছে, এবং দেখা যাচ্ছে ওরা রিজেক্ট করে দিচ্ছে, অ্যাপ্লিকেশন ফি 200 দেওয়ার পর রিজেক্ট করে দিচ্ছে। সো আমি যেহেতু এইটা একটা জনপ্রিয় একটা পপুলার একটা ইউনিভার্সিটি, সেটা সম্বন্ধে বলি। যেমন আমি যদি ইউরোতে বলি, সো টিউশন ফিস হচ্ছে 6,800 ইউরো, যদি আপনি 20% ডিসকাউন্ট না পান। আর্লি বার্ডের সময়সীমা আপনি পাবেনই না, কারণ বাংলাদেশের ক্যান্ডিডেট টোটালি ফুলফিলড। সো এখন আর সেই সুযোগটা থাকছে না, যারা পেয়ে গেছে গ্র্যাব করে নিয়েছে সেপ্টেম্বরের জন্য। সো ইউনিভার্সিটিটা এখন আপাতত আমি মনে করি না অ্যাপ্লাই করা সমীচীন হবে। আর দ্বিতীয়ত হলো টিউশন ফিজের পর অ্যাকোমোডেশন, ডরমিটরি অ্যাকোমোডেশন 2,000 ইউরো, অর্থাৎ 8,000 ইউরো। এখানে শুধুমাত্র টিউশন ফি প্লাস ডরমিটরি। যদি আপনি এক্সট্রা বাইরে অ্যাকোমোডেশন গুলো নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ল্যান্ডলর্ডের থেকে বা আমাদের মাধ্যমে, এজেন্সি গুলো কি করে অবশ্যই বলবো, এজেন্সি গুলো সেখানে ফ্রডটা করে ফেলে, যে ওই 2,000 বাঁচাতে গিয়ে একটা নকল অ্যাকোমোডেশন পেপারটা সাবমিট করে ইমিগ্রেশনে। সো তারপর ভিকটিম হবেন আপনি। সো এখানে আমি বললাম যে সঠিকভাবে 8,000 ইউরো গেল। তারপর ভিসা ফি, তারপর ডকুমেন্টস ফি, অর্থাৎ সর্বমোট হচ্ছে আপনার 10,000 ইউরোর মতো লাগছে বুদাপেস্ট মেট্রোপলিটন এবং বুদাপেস্টের সারাউন্ডেড, বুদাপেস্টের মধ্যে যে সকল ইউনিভার্সিটি গুলো আছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে। কিন্তু যদি আপনি ধরেন বিএমই বা এলতে বা ওবোদা ইউনিভার্সিটি বা বিবিএস, যেগুলোতে আমি যেগুলো বললাম, বা ডব্লিউএস, একটা সেমিস্টার টিউশন ফিস পে করে আসা যায়, কিন্তু সেই ক্ষেত্রে 3,000 ইউরো কমে গেল, অর্থাৎ 7,000 ইউরোতে আপনার হয়ে যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম এখানে থেকে আপনার আসার পর আপনার মাথায় হেডেক হবে সেকেন্ড সেমিস্টার কিভাবে পে করবো। সো আমি এটাকে অবশ্যই সাপোর্ট করবো না। বাংলাদেশ আপনি পে করা ইজি দেন হেয়ার, কারণ আপনার স্পন্সর ওখানে আছেন এবং পে করে আসলে আপনার 1 বছরের জন্য আপনি নিশ্চিন্ত থাকছেন। সো আমি এমন সব ইউনিভার্সিটি গুলোকে এখনো আমি বলবো যে আপনি বুদাপেস্টকে ছেড়ে দেন। বুদাপেস্টের বাইরে আশেপাশে যে ইউনিভার্সিটি গুলো আছে 100% আমি গ্যারান্টি দিব আপনার ইংলিশ স্কিল ডকুমেন্টস হলে ভিসা হবে। আচ্ছা, সো ভিডিও ফার্স্টে আমরা বলছিলাম যে বুদাপেস্টের বাইরে ইউনিভার্সিটি গুলো বেটার হবে যারা মিডল ইনকাম ফ্যামিলি থেকে আসতেছে। সো আমি টোটাল একটা এভারেজ এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো আমার ইউনিভার্সিটিতে এভারেজ টিউশন ফি হলো 1,700 ইউরো করে পার সেমিস্টার। সো একটা মাস্টার্স স্টুডেন্টের জন্য আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ডিল। সো ফার্স্টলি ইউনিভার্সিটি যখন আসবো তখন আমার 1 বছরের টিউশন ফি পে করা লাগবে, এটা ব্যাচেলর হোক আর মাস্টার্স হোক। সো টোটাল
3,400 থেকে 500 ইউরো চলে যাবে এখানে টিউশন ফি। এটা হলো 1 বছরের টিউশন ফি চলে গেল। এটার সাথে অ্যাড হবে 2 থেকে 3 মাসের অ্যাকোমোডেশন ফি, যেটা অ্যাকচুয়ালি বুদাপেস্টের থেকে খুবই কম। যেমন বুদাপেস্টে নর্মালি যে কোনো ডর্ম আর যে কোনো একটা অ্যাপার্টমেন্টে থাকতে গেলে 200 থেকে 300 ইউরো তো লাগবেই মাস্ট। বাট বুদাপেস্টের বাইরে ম্যাক্সিমাম সিটিতেই এইটার অ্যামাউন্ট হবে 100 থেকে 120 থেকে 30, এর থেকে বেশি হবে না। সো আমি যেমন 110 ইউরো দেখছি। সো টোটাল 100 থেকে 130 এর মধ্যে কভার হয়ে যাবে অ্যাকোমোডেশন। সো আই থিঙ্ক টোটাল যোগ করলে হয়ে যাবে 3600 ইউরো হচ্ছে এখানে। এরপর যেটা করতে হবে সেটা হলো আই থিঙ্ক অ্যাপ্লিকেশন ফি। সো অ্যাপ্লিকেশন ফি 150 ইউরোর মতো হয়, এটা সব ইউনিভার্সিটির জন্যই সেম। সো আই থিঙ্ক এই অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মেডিকেল এক্সপেন্সেস এইগুলো সব মিলে 4,000 ইউরোর মধ্যে কভার হয়ে যাবে, জাস্ট টু গেট দ্য অফার লেটার অ্যান্ড টু গেট দ্য ভিসা। বাট এর সাথে কিছু এক্সট্রা খরচ হবে। সো আই থিঙ্ক 5,000 এর মধ্যেই ওভারঅল সবকিছু কভার হয়ে যাবে। 5,000 ইউরো ইভেন ফর ইউ। হ্যাঁ, এটা খুব ভালো option মনে করেন। যারা আসতে চাচ্ছেন অবশ্যই এই সকল ইউনিভার্সিটি ভেবেচিন্তে এবং খুব স্টাডি করে আসবেন। আমাদের মাধ্যমে আসলে অবশ্যই আপনার সুযোগ থাকছে, এবং এই ভিডিওটির মাধ্যমে রেফারের মাধ্যমে করলে অবশ্যই আমরা এর ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিব। সো আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে আসবেন, সঞ্জিদা চ্যানেলের মাধ্যমে আসবেন, সো আমরা তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দিব। ওকে, ধন্যবাদ ভাইয়ারা। আপনারা আজকে অনেক জরুরি অনেক ইনফরমেশনই আমাদের সাথে শেয়ার করেছেন। তো আশা করি আমার দর্শক যারা আছে তারা যারা হাঙ্গেরিতে আসার জন্য চিন্তা ভাবনা করছে, এখনো হেজিটেশন ফিল করছে, আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যে ইনফরমেশন গুলো শেয়ার করেছেন এগুলো দেখার পরে তাদের কনফিউশন হয় স্বাভাবিকভাবে দূর হয়ে যাওয়ার কথা, এবং তারা একটা সিদ্ধান্তে আসতে পারবে। মেহেদী ভাইয়া এবং হাসিব ভাইয়া, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। তো আজকে আমি ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে আমার যোগাযোগ হবে। আশা করি সেই সময় আপনাদেরকে আমি আমার পাশে পাবো। ওকে, ইনশাআল্লাহ, অলওয়েজ ইনশাআল্লাহ। ওকে, বাই। ওকে, সো এই ছিল আমাদের মেহেদী হাসান ভাইয়া এবং হাসিব ভাইয়া। ওনারা ওনাদের অভিজ্ঞতার আলোকে মূল্যবান কিছু ইনফরমেশন আমার সাথে এবং আপনাদের সাথে শেয়ার করলেন। তো আমার যেসব সাবস্ক্রাইবার বা ভিউয়ার যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন না, আমি অলওয়েজ আপনাদের সাজেস্ট করি যে কোনো এমবাসির শরণাপন্ন না হয়ে নিজে নিজে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লিকেশন প্রসেস অনেকই সহজ। তারপরেও যারা নিজে নিজে করতে পারবেন না এবং রিলায়েবল কোনো মাধ্যম চাচ্ছেন, তারা নিঃসন্দেহে হাসিব ভাইয়া এবং মেহেদী ভাইয়ার সার্ভিস নিতে পারেন। তারা রিসেন্ট কাজ করলেও তারা বেশ কিছু স্টুডেন্টকে গত বছরে আর কি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে হাঙ্গেরিতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আপনারা যারা তাদের মারফত হাঙ্গেরিতে আবেদন করতে চাচ্ছেন তারা কমেন্টে জানাতে পারেন, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার এবং মেহেদী ভাইয়া এবং হাসিব ভাইয়ার ইমেল আইডি এবং কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করে দিব। আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।